আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আল আমিন স্যার আছি, প্রভাষক বাংলা বিভাগ আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম, আমাদের রিভিশন চলছিল। প্রত্যেকটা টপিক সম্পর্কেই তোমাদের ইতিপূর্বে পড়ানো হয়েছে, নতুন করে আমরা রিভিশন করছি। তার ধারাবাহিকতায় রিভিশনের আরেকটি নতুন টপিক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ কি পড়ব আমরা? দেখো, বাংলা শব্দ গঠনের উপায়সমূহ। কি কি উপায়ে মূলত বাংলা শব্দ গঠিত হতে পারে। ওকে, আমরা দেখে নেই আজকে কি শিখব আমরা। বাংলা শব্দ গঠন বলতে কি বুঝি, শব্দ গঠন, বাংলা শব্দ গঠনের উপায়। আমরা এই বিষয়গুলো আজকের আলোচনার শেষে, আজকের ক্লাসটি করে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয় এবং বাংলা শব্দ গঠন বলতে আমরা কি বুঝি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাই বাংলা শব্দ গঠন বলতে কি বুঝো, শব্দ গঠনের উপায়। এরকম একটা প্রশ্ন প্রায়শই তোমাদের পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন সময় আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। আমরা আজকে দেখব যে শব্দ গঠনটা কি এবং শব্দ গঠনের উপায়গুলোই বা কি। ওকে, আমরা খুব লক্ষ্য করে শুনব। দেখো, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম হচ্ছে শব্দ। ধ্বনি কি আমরা জানি, এবং সেই ধ্বনিটা যদি অর্থবোধক হয় অথবা ধ্বনির কতগুলো ধ্বনি মিলে যদি একটি অর্থবোধক শব্দ গঠিত হয়, তবে অর্থবোধক শব্দ গঠিত হলে এটার নামই শব্দ। ওকে, গঠনের দিক থেকে শব্দ দুই প্রকার, যথা মৌলিক শব্দ ও সাধিত শব্দ। লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, গঠনের দিক থেকে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। একাধিক মৌলিক শব্দ যুক্ত হয়ে বা মৌলিক শব্দের সাথে প্রত্যয় ও উপসর্গ যোগে গঠিত হয় নতুন শব্দ। লক্ষ্য রাখতে হবে, একাধিক মৌলিক শব্দ যুক্ত হয়ে বা মৌলিক শব্দের সাথে প্রত্যয় ও উপসর্গ যোগে গঠিত হয় নতুন শব্দ। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। অর্থাৎ মৌলিক শব্দ যুক্ত হয়ে অথবা মৌলিক শব্দের সাথে প্রত্যয় ও উপসর্গ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত হয়, এই নতুন শব্দ গঠিত হওয়ার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াকে কি বলে? শব্দ গঠন বলে। এখন খুব সহজে সিম্পলি একটা সংজ্ঞা আমাদের এখানে আছে। দেখো, অর্থাৎ যেসব নিয়ম বা রীতি অনুযায়ী সাধিত শব্দ গঠিত হয়, সেসব নিয়ম বা রীতিকেই শব্দ গঠন রীতি বলে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম, বাংলা শব্দ গঠন বলতে কি বোঝো, বাংলা শব্দ গঠনের উপায়সমূহ উদাহরণ সহ আলোচনা করো, তাহলে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু যদি লিখতে পারি অনেক ভালো। যদি এতটুকু মনে রাখতে না পারি, আমরা শুধু এতটুকু লিখব যে সব নিয়ম বা রীতি অনুযায়ী সাধিত শব্দ গঠিত হয়, সেসব নিয়ম বা রীতিকেই শব্দ গঠন রীতি বলে। ওকে, এরপরে আছে কি দেখো, নিচে বাংলা শব্দ গঠনের উপায়সমূহ উদাহরণ সহ আলোচনা করা হলো। প্রথমেই আছে কি, বাংলা শব্দ গঠনের যে উপায় রয়েছে প্রত্যয় যোগে। প্রকৃতি প্রত্যয় কি, এটা আমরা পড়েছি প্রকৃতি প্রত্যয় পাঠে এর আগের পরীক্ষায়। ওকে, প্রত্যয় যোগে কিভাবে শব্দ গঠিত হয় আমরা জানি, তারপর আমরা এখানে বলে নিচ্ছি। দেখো, শব্দ বা ধাতুর পরে, মনে রাখতে হবে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন চীন যোগ আ, চেনা। দেখো, চীন আমরা সাধারণত একটা দেশকে চিনে থাকি, কিন্তু চেনা দ্বারা পরিচিত কাউকে বুঝি। চাষ মানে হচ্ছে জমি চাষ করা, আর চাষের সাথে যখন আ যুক্ত হলো, আ প্রত্যয় যুক্ত হয়ে চাষা মানে হচ্ছে কৃষককে আমরা বুঝি। এভাবেই দেখো, কোনো শব্দের সাথে নতুন শব্দ যুক্ত হয়ে কি হয়েছে, প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে, নতুন শব্দ গঠিত হয়েছে। মূল শব্দ থেকে এই শব্দটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ দিচ্ছে। তো এভাবে আমরা দেখলাম যে প্রত্যয় যোগেও নতুন শব্দ গঠিত হয়। এরপরে আমরা আরো কি উপায়ে শব্দ গঠিত হতে পারে, এগুলো আমরা দেখব।
আমরা এখানে দেখতে পাচ্ছি উপসর্গযোগে। উপসর্গযোগে কিভাবে শব্দ গঠিত হয় আমরা আগেও জানি, এখন আবার নতুন করে শিখছি। দেখো, শব্দের পূর্বে উপসর্গ যোগ করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। শব্দের পূর্বে নতুন উপসর্গ যোগ করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন কি আছে দেখো, অ যোগ বেলা। এই অটা হচ্ছে একটা উপসর্গ, বেলা হচ্ছে একটা শব্দ। বেলা মানে হচ্ছে সময়, অবেলা মানে অসময়। দেখো, অ যুক্ত হওয়ার কারণে নতুন একটা শব্দ গঠিত হয়েছে, অর্থই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। প্রবল, বল মানে যদি আমরা বুঝি শক্তি, প্রবল মানে হচ্ছে অনেক জোরে বা প্রচণ্ড শক্তি, মানে নতুন কিছু একটা আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ শব্দটার অর্থ পরিবর্তন হয়ে নতুন শব্দ গঠিত এখানে হচ্ছে। তাহলে আমরা দেখলাম উপসর্গ যোগেও নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। এরপরে আমরা দেখব সমাসের সাহায্যে। সমাসের সাহায্যেও নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন কবিদের গুরু, কবিগুরু। দেখো, বনের সদৃশ, উপবন। এভাবেই কিন্তু অসংখ্য সমাস রয়েছে। সমাসের সাহায্যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ঠিক আছে। এভাবে নানান ধরনের শব্দ আমরা সমাসের সাহায্যে গঠন করতে পারি। সমাস অধ্যায় যেখানে পড়ানো হয় সেখানে সমাসের মধ্যে দেখবে অসংখ্য অগণিত নতুন শব্দ গঠিত হয়েছে, নতুন নতুন শব্দ। ওকে, এরপরে সন্ধির সাহায্যে। সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠিত হয়। যেমন সন্ধি মূলত ধ্বনি বা বর্ণ পরিবর্তনের কাজ করলেও এই প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয়ে থাকে। দেখো, সন্ধি মূলত ধ্বনি বা বর্ণের পরিবর্তন করে, ঠিক আছে, কিন্তু ধ্বনি বা বর্ণের পরিবর্তন করলেও কি করে, নতুন শব্দ গঠিত হয়ে থাকে। যেমন বিদ্যা যোগ আলয়। দেখো, এখানে শুধু ধ্বনির পরিবর্তন হয়েছে, আ পরিবর্তন হয়ে আ হয়েছে। বিদ্যা মানে পড়াশোনা আমরা বুঝি, আলয় মানে ঘর বুঝি, কিন্তু বিদ্যালয় মানে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বুঝে থাকি, ঠিক আছে। এমনিভাবে আমরা যদি আরও সন্ধির উদাহরণগুলো লক্ষ্য করি, প্রত্যেকটাই দেখব যে নতুন নতুন কি হচ্ছে, সন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে। এরপরে পদ পরিবর্তনের সাহায্যে। পদ পরিবর্তনের সাহায্যেও কি হয়, নতুন শব্দ গঠিত হয়। পদ পরিবর্তনের সাহায্যে কীভাবে নতুন শব্দ গঠিত হয়, দেখো, লোক মানে হচ্ছে বিশেষ্য, লৌকিক বিশেষণ। এরপরে মূল বিশেষ্য, মৌলিক বিশেষণ। এখানে আমরা দেখলাম লোক এবং লৌকিক দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। লোক যদি আমরা মনে করি মানুষকে বুঝি, তাহলে সেটা বিশেষ্যই হবে। লৌকিকতা মানে হচ্ছে লোক দেখানো যে কাজটা, ওটাকে বোঝাচ্ছে, তার মানে এটা বিশেষণ। মূল মানে গোড়া একেবারে, ওটাকে বোঝায় বিশেষণ। মৌলিক এটাকে কি বোঝায়, বিশেষণ বোঝায়। এভাবে আমরা দেখলাম যে পদ পরিবর্তনের সাহায্য নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, নতুন শব্দ তৈরি হয়। এরপরে শব্দের দ্বিরুক্তি। দ্বিরুক্তি মানে হচ্ছে দুইবার উক্তি, অর্থাৎ দুইবার উচ্চারণ। শব্দের দ্বিরুক্তির মাধ্যমে নতুন বাংলা শব্দ গঠিত হয়। যেমন এখানে দেয়া আছে, দেখো, বাড়ি বাড়ি, বছর বছর, ভন ভন। প্রত্যেকটাই দেখো, শুধু বাড়ি দ্বারা আমরা একটা বাড়ি বুঝি, আর বাড়ি বাড়ি মানে হচ্ছে প্রত্যেক বাড়ি। বছর বছর, বছর মানে বছর, বছর বছর মানে প্রতি বছর। এভাবে শব্দের দ্বিরুক্তির মাধ্যমেও কিন্তু নতুন শব্দ গঠিত হয়। তো আমরা দেখলাম, এরপরে কি আছে আমরা দেখি। এরকম একটা প্রশ্ন অনেক সময় বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন কলেজগুলোতে আমরা এসে থাকি। আমরা দেখি সন্ধি এবং সমাসের মধ্যে 5টি পার্থক্য। বাংলা ভাষার শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধি এবং সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। নিচের ছকে সন্ধি এবং সমাসের 5টি পার্থক্য দেখানো হলো। দেখো, প্রথমে ক নাম্বার দেয়া আছে। কতে কি দেওয়া আছে, পরস্পর দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা উদাহরণটি মনে রাখবো, পরস্পর দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। কিন্তু সমাসটা কি, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। এখানে ধ্বনি বা বর্ণের মিলন হলো, আর এখানে অনেকগুলো পদ যার সাথে একটা সম্পর্ক রয়েছে, এমন কতগুলো পদকে একটা পদে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে সমাস বলে। যেমন এখানে দেওয়া আছে, দেখো, পঞ্চ নদীর সমাহার। এই 3টা পদ মিলে কি হয়ে গেল, পঞ্চনদ হয়ে গেল, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। এরপরে খ নাম্বারে যে পার্থক্যটা আছে দুইটার মধ্যে, দেখো, সন্ধির ফলে ধ্বনির পরিবর্তন হয়, সমাসের ফলে অর্থের পরিবর্তন হয়। মনে রাখতে হবে, সন্ধির ফলে ধ্বনির পরিবর্তন হয়, সমাসের ফলে অর্থের পরিবর্তন হয়। সন্ধিতে পদগুলোর পরিবর্তন হয় না, সমাসের পদগুলোর মিলনে একটি পদ হয়।
দেখো সন্ধিতে যে পদ আছে পদ ঠিকই থাকে, কিন্তু সমাসের পদগুলো মিলনে একটি পদ হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, সমাসে অলুক সমাস ছাড়া অন্য সকল সমাসে বিভক্তি লোপ পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটি জানলাম সন্ধি এবং সমাসের মধ্যে 5টি পার্থক্য। যদিও কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটি এখন পর্যন্ত আসেনি, কিন্তু বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি দেখা গেছে বিভিন্ন সময় আসে। তো আমরা এটাকে মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। দেখো, এটা হচ্ছে এই পরীক্ষায় এই পার্টের মধ্যে ক অংশে যে প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। আচ্ছা, উপসর্গ কি আমরা জানি। এখানে প্রশ্নটির অর্থ হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্যের সাথে যখন যুক্ত হয় তখন সে অন্য শব্দের অর্থের শব্দটাকে পরিবর্তন করে নতুন অর্থ দেয়। যাই হোক, আমরা যদি সংজ্ঞাটা পড়ি বা উত্তরটা পড়ি তাহলে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না। কি বলছে? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু, এখানে কমা হবে, দুঃখিত, কিন্তু অন্য কোনো শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থাৎ যে অর্থবোধক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপসর্গের সংজ্ঞাটা কি সেটা পেলাম। যে অর্থবোধক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ বা শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। এরপরে আমরা দেখি কি আছে পরে। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো এর অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে অর্থদ্যোতকতা তৈরি করে। দেখো, উপসর্গের প্রধান বৈশিষ্ট্যটা কি? নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে অর্থদ্যোতকতা তৈরি করে। যেমন কাজ একটি শব্দ, কাজ শব্দটির আগে যদি উপসর্গ যুক্ত করি তাহলে হয়ে গেল অকাজ, অর্থ পরিবর্তন হয়ে গেল, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। এভাবে পূর্ণ শব্দের আগে পরি উপসর্গ যুক্ত করা হলে হয় পরিপূর্ণ, এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে। এভাবেই বিভিন্ন শব্দ তৈরি উপসর্গগুলো বিভিন্ন অর্থের দ্যোতক। এখানে উল্লেখ্য যে উপসর্গগুলো আলাদাভাবে থাকলে তার কোনো অর্থ থাকে না, শুধু অন্য শব্দের আগে যুক্ত হলেই এর অর্থদ্যোতকতা সৃষ্টি হয়। তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটাই হচ্ছে মূল আমাদের প্রশ্ন। এতটুকু লিখলেই কিন্তু 5 মার্কস। এরপরে ব্যতিক্রম যেটা আছে, দেখো, ব্যতিক্রম আছে বাংলা ভাষায় প্রচলিত অতি ও প্রতি, এই দুটি উপসর্গ কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। দেখো, এই দুটি উপসর্গের কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। কি বলছে? যেমন দেখা আছে মাথা প্রতি 5 টাকা খরচ, এই যে প্রতি স্বাধীনভাবে ব্যবহার হয়েছে। দেখো, অতি বাড়া ভালো নয়, এখানে আলাদাভাবেও ব্যবহার হতে পারে, বাড়া এটা আলাদাভাবে ব্যবহৃত হতে পারে। যাই হোক, আমরা দেখলাম যে অতি এবং প্রতি কখনো কখনো স্বাধীনভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ উপসর্গের কোনো অর্থবাচকতা না থাকলেও অন্য যে কোনো শব্দের আগে বসে অর্থের পরিবর্তন, সংকোচন ও সম্প্রসারণ করতে পারে। অতএব আমরা বলতে পারি উক্তিটি যথার্থ। এভাবে করেই যদি আমরা এই প্রশ্নটি লিখি, আমরা এখানে 5 পেয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আরও একটি প্রশ্ন দেখব। দেখো, এটা তোমাদের শেখার জন্য, এটা পরীক্ষা সাধারণত আসে না। উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো। ওকে, উপসর্গ কাকে বলে আমরা পড়েছি। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থাৎ যে অর্থবোধক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে 3 ভাগে ভাগ করা যায়। খাঁটি বাংলা উপসর্গ। দেখো,
খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে বাংলা ভাষার নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলে। এরকম উপসর্গ হচ্ছে 21টি। তারপরে খাঁটি বাংলা উপসর্গ কয়টি আমরা জানলাম? 21টি। সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। বাংলা ভাষায় যেসব সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাকে সংস্কৃত উপসর্গ বলে। বিদেশি উপসর্গর আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। যাই হোক, আরবি, ফার্সি, ইংরেজি, অন্যান্য ভাষা থেকে যে উপসর্গ এসেছে এগুলোকে বিদেশি উপসর্গ বলে। তাহলে বাংলা উপসর্গগুলো কি আমরা মনে রাখবো? এগুলো অ, অগা, অজ, অনা, আর, আন, আপ, ইনি, উন, কদ, কুনি, পা, তি, বি, ভর, রাম, শশা, সুহা, শ, সা, সু, হা, এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে। এবার সংস্কৃত উপসর্গ কোনগুলো? সংস্কৃত উপসর্গ হচ্ছে যেমন প্র, পর, অপসম, নি, অব, নূর, নি, অধি, অতি, অপি, অভি, পরিপ্রতি, উপ, উত, দূর, বি, সু, আ। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, 4টা উপসর্গ আছে, যে 4টা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও রয়েছে, সংস্কৃত উপসর্গের মধ্যেও রয়েছে। সেগুলো কি দেখো? এই যে নি এখানে আছে, দেখো নি, এখানেও নি আছে। তারপরে এই যে সু, আ, এখানেও দেখবা সু, আ আছে। এই যে সু, সু আছে, আ আছে। তারপরে বি, বি কোথায় গেল? আর এই যে এখানে বি আছে, এখানেও বি আছে। অর্থাৎ এই আ, সু, বি, নি, আ, সু, বি, নি, এভাবে আমরা মনে রাখবো। আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ 2টা উপসর্গের মধ্যেই রয়েছে, খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত 2টার মধ্যেই রয়েছে। বিদেশি উপসর্গগুলো দেখো, ফুল, হাব, হেড, সাপ, বে, বাজে, আম, খাস, লা, গড় ইত্যাদি। বিদেশি উপসর্গের আসলে সংখ্যাগুলো নির্দিষ্ট নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, ঠিক আছে, এই আলোচনার উপরে আমরা ছোট্ট একটি মূল্যায়ন নেওয়ার চেষ্টা করব। দুঃখিত, তার আগে আমরা একটু বিভক্তিগুলো শিখে নেই। যেহেতু আমাদের নেক্সট পরবর্তী ক্লাস থেকে আমরা সমাস শেখা শুরু করব, যেন বিভক্তিটা আমরা একটু জেনে নিচ্ছি। বিভক্তি কি, বিভক্তি কয় প্রকার, এটা শুধু আমরা জেনে নেই। এই বিভক্তিটা আমাদের প্রয়োজন হবে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী, এবং সব বিভক্তি হচ্ছে 7টি। ঠিক আছে, বিভক্তি হচ্ছে মোট 7টি। তো প্রথমা বিভক্তি কি? শূন্য। আমাদের মনে রাখতে হবে, সাধারণত প্রথমা বিভক্তি বাক্যে এরকম মানে যদি কখনো না বিভক্তি না থাকে তখন আমরা লিখব শূন্য। ঠিক আছে। এরপরে রয়েছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তিগুলো কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে, দেখো, কে, রে, কে, রে। এরপরে তৃতীয় বিভক্তি রয়েছে দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি রয়েছে দ্বিতীয়ার মতোই, কে, রে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে, মনে রাখতে হবে, পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী বিভক্তি তে, এতে। এখন আমরা তো জানলাম আসলে বিভক্তিটা কি, এটাও আমাদের একটু জানা দরকার। দেখো, বিভক্তি হচ্ছে এমন কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্যায় সাধনের জন্য যুক্ত হয়। যুক্ত হয়ে কি করে? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করে। যদিও আমরা এখানে উদাহরণ আনিনি, হ্যাঁ, তাহলে আমরা বিভক্তি ছাড়াই যে র, এর, হইতে, থেকে, চেয়ে, ঠিক আছে, কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, এতে, এতে, বাক্যের মধ্যে এগুলো থাকলে আমরা একবার চেষ্টা দেখব যে এগুলো বাদ দিয়ে বাক্য হয় কিনা। আমরা দেখব যে আসলে বাদ দিতে গেলে তখন এগুলো কেমন, মানে বিদঘুটে মনে হয়, একটু অন্যরকম মনে হবে। তার মানে হচ্ছে বিভক্তি হচ্ছে এমন কতগুলো শব্দ বা একগুচ্ছ বর্ণ যেগুলো কি করে, একটি বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে এবং ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করে বিশেষ করে। ওকে, তো এটা আমাদের সমাস পড়তে গেলে লাগবে, এই জন্য মুখস্থ করিয়ে নিলাম, এগুলো মুখস্থ থাকতে হবে। যাই হোক, এরপরে আছে মূল্যায়ন। বিভক্তি কত প্রকার আমরা এখন পড়েছি, আশা করি পারবে। বিভক্তি হচ্ছে 7 প্রকার। সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে বলো তো? সন্ধি কাকে বলে? একটু আগেই আমরা পড়ে আসছি সন্ধি কাকে বলে, আশা করি প্রত্যেকেই পারবে। পরস্পর সন্নিহিত, আবার বলছি, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বা দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের বাড়ির কাজ হচ্ছে
বাড়ির কাজ উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। আলোচনা করো, লিখে মুখস্থ করবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির কাজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।